শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে। আমি পাপিয়া। আরজি কর থেকে যাদবপুর, তোমার আমার এক সুর, এভাবেই এই স্বরই আবার মুখর হলো রাজপথে। এভাবেই সেই গর্জন শোনা গেল প্রতিবাদের। যাদবপুরে নৈরাজ্যের অভিযোগে পথে নামলো বিজেপি। শিক্ষামন্ত্রীর ওপর হামলা পুরোটাই গটাপ, নাটক, সেটিং। ঠিক কি বোঝাতে চাইলেন শুভেন্দু অধিকারী? রাখবো আপনাদের সামনে। পাশাপাশি এটাও রাখবো, যেভাবে অমরনাথ শাখা একেবারে তৃণমূল যেভাবে একের পর এক হুমকি দিয়ে আসছে যাদবপুর নিজেদের দখলে আনবার জন্য, অমরনাথ শাখা বললেন আধ ঘন্টায় যাদবপুরকে ঠান্ডা করে দেব। পাশাপাশি দেখাবো বেলঘড়িয়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য কতটা চড়া হয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা এবং আরো এক যুবক খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন খোদ তৃণমূল কাউন্সিলর। আলোচনায় আসবো, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের সামনে বিষয়। আরজি কর থেকে যাদবপুর, ফের রাজপথে প্রতিবাদ। পথে নামলেন শুভেন্দু অধিকারী। এক সুরে বাম তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন? ব্রাত্য বসুর ওপর হামলা, অর্থাৎ শিক্ষামন্ত্রীর ওপর হামলা হাকিম সেলিমের সেটিং, অর্থাৎ তৃণমূল সিপিএম সেটিং করে গোটা ঘটনাটি ঘটিয়েছেন। ফ্র্যাঙ্কেনস্টাইন বলেও আক্রমণ জানিয়েছেন তিনি। তৃণমূলের পথেই বিজেপি, যাদবপুরকে ঠান্ডা করার দাওয়াই দিলেন অমরনাথ শাখা। পাশাপাশি বেলঘড়িয়া কাণ্ডের দিকে নজর রাখবো। বেলঘড়িয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা এবং মাঝে পড়ে আক্রান্ত হয়েছিলেন এক যুবক, যে যুবক ডাক্তার দেখাতে গিয়েছিলেন। এই গুলিকাণ্ডে তিনিও গুলিবিদ্ধ হয়েছেন আর খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন খোদ তৃণমূল কাউন্সিলর। তেমনি নিরাপত্তাহীনতার স্বর শোনা গেল তার গলাতে। আসবো আলোচনায়, কিন্তু তার আগে আপনাদের সামনে তুলে ধরবো পর পর মিছিলের ছবি। আরজি কর মেডিকেল থেকে যাদবপুর কাণ্ড, ফের পথে নেমে প্রতিবাদ জানালো নাগরিক সমাজ। তার পাশাপাশি পথে নেমে প্রতিবাদ জানালো যাদবপুরের নৈরাজ্যের ঘটনায় বিজেপি। আর এই মিছিল থেকে, অর্থাৎ বিজেপির মিছিল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যাদবপুরে সিপিএম তৃণমূল এক, হাকিম সেলিমের সেটিং। আরো কি বলেছেন তিনি, দেখুন। সিপিএম এবং তৃণমূল যাদবপুরের ক্ষেত্রে এক। মাদক, র্যাগিং, দেশবিরোধী কাজ সব এখানে হয় এবং সেই কারণে আওয়াজ উঠেছে সেকু মাকুর বিরুদ্ধে, সেই কারণে আওয়াজ উঠেছে হাকিম সেলিমের সেটিং এর বিরুদ্ধে। ওগুলো গটাপ, অপ্রাসঙ্গিক, সিপিএম কে প্রাসঙ্গিক করার জন্য এটা গটাপ সেটিং, হাকিম সেলিমের সেটিং। একদিকে জনজাগরণ আর 26শে মমতা ব্যানার্জির বিসর্জন। জনজাগরণ এবং মমতার বিসর্জন, এই দুটোর মাধ্যমেই যাদবপুরে স্থায়ী সমাধান পাওয়া যাবে। অর্থাৎ যাদবপুরে কিভাবে স্থায়ী সমাধান আসবে, শান্তি ফিরবে কোন পথে, যাদবপুরে সমাধান মিলবে কোন সূত্রে, জানিয়ে ইতিমধ্যেই সরগরম হয়েছে শুধুমাত্র রাজনৈতিক মহল, তা নয়, নাগরিক সমাজ আজকে পথে নেমেছে। আপনারা দেখলেন সেখানে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে যাদবপুরে সিপিএম তৃণমূল এক হয়ে গিয়েছে, একেবারে ফেরাদ হাকিম এবং মোহাম্মদ সেলিমের সেটিং। আমি এখানেই মণিশঙ্করদার কাছে আসবো। মণিশঙ্করদা, আমরা প্রত্যেকেই জানি মেরি শেলির সেই বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন, যে ভৌতিক দানব তিনি তৈরি করেছিলেন এবং তারপর একেবারে বুমেরাং হয়ে তার ঘাড়ি ফিরে এসেছিল। সেই ফ্রাঙ্কেনস্টাইন বলেই আক্রমণ শানাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি বলছেন যে এইটা পুরোপুরি তৃণমূল এবং সিপিএম এর সেটিং, আর তার ফল হচ্ছে আজকের এই যাদব। দেখুন, আমি খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল, ঘুরেও ছিলাম সিদ্ধার্থ রায় শঙ্কর রায়ের সঙ্গে। তো আমি দেখছিলাম যে স্যারের মানে এরকম তো টাকা পয়সার কোনো অভাব ছিল না, ওইরকম ধরনের একজন ব্যারিস্টার মানে কলকাতা হাইকোর্টে খুব কমই ছিলেন। তবুও সেই লোকটা ওই বয়সে শুধুমাত্র দিনের পর দিন ভোটের প্রচারে ভোটে দাঁড়িয়ে শুধুমাত্র একটা পাওয়ারের জন্য তিনি ভোটে লড়ে গেছেন। এই যে শুভেন্দু অধিকারী, তার তো কোনো অভাব নেই, আমরা সবাই জানি, কিন্তু এই যে একটা ফ্রাস্ট্রেশন, এতগুলো মন্ত্রী চলে যাওয়া, এতগুলো পদ চলে যাওয়া, একটার পর একটা ভুল কথা বলে যাচ্ছে। আচ্ছা, আমরা বামপন্থীদের সঙ্গে লড়াই করে যখন আমরা কংগ্রেস করি, আমরা কি ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছি, সেখান থেকে সিপিএমের সঙ্গে গটাপ হবে? মানে আমরা হয়তো মরে যাব, কিন্তু কোনোদিন সিপিএমের সঙ্গে গটাপ, এই কথাটা কোনোদিন মানতে পারবো না। তাহলে এই ঘটনা ঘটে যাওয়ার পরে 5টা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছেলেকে গেটের সামনে দিয়ে ওই পতাকাগুলোকে ফেলে দিচ্ছিল কেন? আমাদের একটা রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে অন্য দলের সঙ্গে, কিন্তু যে দলের পতাকা
যেগুলো গেটে টাঙা ছিল সেইগুলো কয়েকটা ছেলে গিয়ে এগুলো পায়ে দেখলাম মারিয়ে দিচ্ছে। এটা কোন ধরনের রাজনীতি, কী রকম শিক্ষা, সেগুলোকে বলতে পারেন না। ফলে ওখানটাতে আপনারা তৃণমূলের যারা প্রতিনিধিরা আছে তারা অনেকটা জায়গা তাহলে করে নিয়েছে। একদম তাহলে আপনার কেন মনে হলো তিনি গটাপের কথা বলছেন? কি কারণে, কি মনে হচ্ছে? গটাপের কথা এই জন্যই বলতে যাচ্ছি যে ওখানে যেহেতু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছেলে মেয়ের একটা এন্ট্রি নিতে যাচ্ছে, তারা যখন ওটা পাচ্ছে না, গটাপের তথ্য দিয়ে যাতে ওখানে এন্ট্রি পায় তার একটা চেষ্টা করছে। এইটাই আমার মনে হয়। তন্ময়দা, মনিকা মাঝখানে বলবেন না। আচ্ছা দেখুন, এটা আমরা প্রথম থেকেই বলে আসছি, গটাপ এই কারণে শুধু নয়, আজকে এই সাংসদ সৌগত রায় কি বলেছেন যে ওখানে তো মাত্র 7, 8টা 10টা ছেলে ছিল, পুলিশ কেন বসেছিল, পুলিশ কিছু করতে পারেনি? তার মানে কি হলো? পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, পুলিশ কিছু কাজ করতে পারেনি। আমরা জানি যখন বকটুয়ের ঘটনা হয়েছিল তখন আনারুল পুলিশ পাঠায়নি বলে সেই ঘটনা হয়েছিল। আজকে শাহজাহান পুলিশকে কন্ট্রোল করতো সন্দেশখালিতে, তাহলে পুলিশকে এখানে কন্ট্রোল করেছে তৃণমূলের নেত্রী পুলিশ মন্ত্রী আর তৃণমূলের মন্ত্রী ব্রাত্য বসু। সেই জন্য পুলিশ কোনো কাজ করেনি। কেন হয়েছে এটা? এই জন্য এটা হয়েছে যে এই অপ্রাসঙ্গিক দল বাম এবং নকশাল, এদেরকে একটু অক্সিজেন দিতে হবে যাতে এরা প্রাসঙ্গিক হয়। প্রাসঙ্গিক হলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে এরা যদি কিছু ভোট পায় তাহলে বিরোধী ভোটটা ভাগ হবে, বিরোধী ভোটটা ভাগ হলে তৃণমূল ক্ষমতায় থাকবে। তার কি কোনো উদাহরণ আছে? তার উদাহরণ আছে। কিছু জানি না, এটা কোনো অন্যায়ের ব্যাপার নয়। আপনি জানেন যে যাদবপুরে পুলিশ ঢুকতে পারবে না, যাদবপুর ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকতে পারবে না, আপনি জানেন। এটা ইমিউনিটি জোন, এটা ইমিউনিটি জোন, কোনো গভর্নমেন্ট নেই, কোনো সার্ভিলেন্স নেই, মানছি। কিন্তু পুলিশের কোনো এখতিয়ার নেই যতক্ষণ পর্যন্ত রেজিস্টার না ডাকছে ওখানে যেতে পারে। ফলে আপনারা শিখুন, চলছে না যাদবপুর ইউনিভার্সিটি এই জন্য একদম এখানে যেমন স্টুডিওতে দেখছেন তৃণমূল বিজেপির একেবারে চড়াসুর কি নিয়ে না, এই সেটিং তত্ত্ব নিয়ে। দেখুন আবার একইভাবে যেন একই পথে আমরা হাঁটতে দেখছি এই হুমকি হুঁশিয়ারি নিয়ে। এই যাদবপুর কার দখলে থাকবে? ঠিক যেমনটা তৃণমূল নেতা মন্ত্রী বিধায়ক থেকে সাংসদের গলাতে শোনা গিয়েছিল, সর্বনিম্ন হচ্ছে 30 সেকেন্ড আর সর্বোচ্চ 2 মিনিট। আর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঠান্ডা করার দাওয়াই দিলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলছেন বিজেপি এবিভিপিকে ছেড়ে দিন, আধ ঘন্টায় যাদবপুরকে ঠান্ডা করে দেব। কি হুঁশিয়ারি দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক দেখুন। একটা কলেজ আছে যাদবপুর, যাদবপুর তো এখন সারা ভারতবর্ষের একটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে। কারণ চোরে চোরে মাস্তো তো ভাই, তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে। আজকে ওই কলেজে আজকে মমতা ব্যানার্জি এবং সিপিএম কুকনুকানি খেলছে। যাদবপুর কলেজে আজকে কুকনুকানি খেলছে। যাদবপুর কলেজকে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে। এত ধরনের নোংরা কাজ হয়, আর যেখানে সমর্থন করেন এই বামপন্থীরা তো চলে চলে মাস্তো তো ভাই। আমরাও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে এবিভিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা কারো মুখোমুখি করি না। আমি একবার পরপর বক্তব্যগুলো সামনে রাখি। একেবারে ঘটনার দিন অর্থাৎ 1 মার্চ আমরা শুনেছিলাম অরূপ বিশ্বাসের মুখে যে 1 মিনিট লাগবে গোটা যাদবপুর দখল করে নিতে। তারপর 30 সেকেন্ড অর্থাৎ 30 সেকেন্ডের হুমকি হুঁশিয়ারি সেটাও শুনেছিলাম। রাজ চক্রবর্তী 2 মিনিটের হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলেছিলেন 3000 থেকে 4000 তৃণমূল কর্মী সমর্থক ঢুকিয়ে দেব এবং তারপর দেখে নেব কি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর সিপিএম এর কথা যদি বলি, তারা বলেছিল ক্যাম্পাসে এবার খেলা হবে, ক্যাম্পাসে খেলা হবে। আমি এখানেই দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, তৃণমূল বলছে আমাদের এত সেকেন্ড লাগবে, বিজেপির এবিভিপি তারা বলছেন সার্জিক্যাল স্ট্রাইক করে ছেড়ে দেবো, সিপিএম বলছে ক্যাম্পাসে খেলা হবে। অর্থাৎ মূল এবং প্রধান লক্ষ্য হচ্ছে যাদবপুরটা দখল করা। না, এখানে কিন্তু পাপিয়া দেখাচ্ছিলেন না, আমরা একটা অংশের ওপর রিয়াকশন রাখবো না, কারণ ওই বিজেপির বিধায়ক উনি তো যাদবপুর কলেজ বলছিলেন আর কি। হ্যাঁ, তো এটা বুঝতে হবে যে কোথায় প্রতিক্রিয়া রাখা যাবে এবং যাবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কলেজ বলে 2 মিনিটের মধ্যে ঠান্ডা করবেন বলছি, তো সেখানে কি প্রতিক্রিয়া রাখবো ওটা বাদ দাও। বাকি যেসব কথাবার্তাগুলো আসছে এই তৃণমূল এবং বিজেপি নেতৃত্বে, এর প্রধান কারণ হচ্ছে রাজনীতির জায়গা থেকে
একটা হতাশা কাজ করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার করে একদম জন্মানোর সময় থেকে আজ পর্যন্ত সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের স্বীকৃতি নিয়ে কিন্তু এই জায়গায় এসে পৌঁছয়নি। মেধা এবং একেবারে মেধা চর্চার মধ্যে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের উচ্চশিক্ষার মানচিত্রে তার নির্দিষ্ট জায়গা সর্বভারতীয় ক্ষেত্রে, রাজ্য ক্ষেত্রে তৈরি করে নিয়েছে। এবার এই জায়গাটাকে নিয়ে যে কোনো রাজনৈতিক দল রাজনীতি করবে, কিন্তু এই জায়গাটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস, যারা এটা কিছু করার নেই, এই মেধা চর্চাটা যে কেন্দ্রে হয়েছে সে কেন্দ্রে মাস্টারমশাই, ছাত্র, শিক্ষা সহায়ক কর্মী, তাদের মধ্যে দশকের পর দশক ধরে কেন বামপন্থী মতাদর্শ, প্লিজ একদম চুপ করে থাকুন, কেন এই মতাদর্শ ডমিনেট করে, কেন বামপন্থী মতাদর্শ এই মেধা চর্চা কেন্দ্রে ডমিনেট করে, সেটা আলাদা বিশ্লেষণের ব্যাপার। কিন্তু মাথায় রাখতে হবে একটা ইউনিভার্সিটিতে খুন হচ্ছে, একটা ইউনিভার্সিটিতে তিনি যেতে পারছেন না, আগে বাবুল শিবরা ঢুকে করতে পারেননি, আজকে সেখানে মুভি হতে পারেনি, সেটা কোন ইউনিভার্সিটি? কখনো পশ্চিমবঙ্গের কোন শিক্ষা একদম রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, যেখানে দেবাশিস দা রাজনীতি শব্দটা উল্লেখ করলো, আমি একদম করলেন, আমি একেবারে এই রাজনীতির জায়গাতেই আসবো, যে একেবারে সত্য গুলিয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল ভার্সেস সিপিএম, অর্থাৎ তৃণমূল সিপিএম এর ভার্সেস নয়, তৃণমূল সিপিএম এর সেটিং। আবার টিএমসি বিজেপি সেটিং বামেরা বলছে। আসলে কার সঙ্গে কার সেটিং? নাকি সবটাই নাটক, সবটাই গোটাপ, সবটাই আসলে যাদবপুরকে নিজের মুঠিতে আনার, যাদবপুরকে দখলে আনার? কিন্তু যাদবপুর অনেকেই যেটা বলেন যে মেধা চর্চার পীঠস্থান, সেই জায়গাটার কোথায় থাকছে? দেখুন, যে জায়গাটা ধরে যাদবপুরের ছেলেমেয়েগুলো আন্দোলন শুরু করলো, সেইটা নিয়ে কিন্তু এরা কেউ কোনো কথা বলছেন না। তাদের দাবি ছিল, যে দাবিটা মুখ্যমন্ত্রী 2023 সালের টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বলেছিলেন, পুজোর পরে আমি নির্বাচন করাবো সমস্ত কলেজে কলেজে। 8 বছর ধরে নির্বাচন হচ্ছে না, কোনো কলেজে হচ্ছে না, অথচ ছাত্র সংসদ আছে, নমিনেটেড কিছু লোক যারা ছেলেমেয়ে, যারা তৃণমূলের হয়ে কাজ করে যাচ্ছে, তাদেরকে সরিয়ে একটা গণতান্ত্রিক পরিসরকে বাড়ানোর জন্য যাদবপুরের ছেলেমেয়েরা আন্দোলন করেছিল। সেই নিয়ে কিন্তু না শুভেন্দু অধিকারী, না ওই এবিভিপির লোকেরা, তারা কেউ কিছু বলছে, আর তৃণমূল তো বলছেই না, তারা তো গাড়ির তলায় চাপা দিয়ে চলে যাওয়ার পক্ষপাতী। তাহলে এটার যে প্রথম নম্বর হচ্ছে, সেটিং তত্ত্ব আসার আগে তো যে দাবিটা করেছিল সেই দাবিটা নিয়ে কথা বলবে, সেই দাবিটা নিয়ে কিন্তু কারোর কোনো বক্তব্য নেই। এবার আসুন সেটিং প্রসঙ্গে। সেটিং তো কে, মানে সাধারণ মানুষ তো আরও কনফিউজড। অভিষেক ব্যানার্জির 74 পাতার এতে যে কি বলবো অভিযোগপত্র, চার্জশিট, তাতে 73 বার তার নাম থাকলো, অথচ একবারও তার সমস্ত সাক্ষীর নাম, ঠিকানা, তার বাবার নাম সব কিছু দেওয়া হলো, তার নাম দেওয়া হলো না। কেন? কেন? এই প্রশ্নটা তো সমস্ত মানুষ করছেন, যে তাহলে কি ইচ্ছা করে তাকে বাদ দিয়ে একটা পলিটিক্স অফ ব্ল্যাকমেলিং শুরু করতে চাইছে, অথবা তারা কি বিজেপি একটা সেটিংয়ের রাজনীতিতে আসতে চাইছে, যেখানে তারা যেসব কথা শোনা যাচ্ছে, অভিষেক ব্যানার্জি নিজেও বলেছেন, না আমি কোনোদিন বিজেপি, আমার গলা কেটে নিলেও সেই গলা বলবে, কাটা গলা বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আসলে আমি কোনোদিনই বিজেপিতে জয়েন করবো না। তাহলে কি সেটিং সেই দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে? কি হচ্ছে সাধারণ মানুষ এটাতে কিন্তু অত্যন্ত কনফিউজ। আর সেই কনফিউশনে আসল যে দাবিটা গণতান্ত্রিক পরিষদকে বানাতে পারে, সেটাকে বলছেন আসল দাবি, আসল যে যাদবপুরের সমস্যা, সেটাকে পেছনে ফেলে সামনে নিয়ে আসা হচ্ছে এই সেটিং তত্ত্ব, যাতে সমস্ত মানুষের কাছে গুলিয়ে যায়, একটা কনফিউশন তৈরি হয়। কারণ যে ঘটনা ঘটেছিল 1 মার্চ, যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা, তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক পড়ুয়ার জখম হওয়া, আসল সত্যটা সামনে আসবে তো।
নমস্কার।